টোটাল টেকুয়েশনের বিষয়টা হচ্ছে টোটাল টেকুয়েশন করার জন্য তিনটে স্টেপ। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব সেন্টেন্সে যেটি থাকে সেটা বসাবো, যদি না থাকে প্রেজেন্ট ফর্ম হলে ডু, পাস্ট ফর্ম হলে ডিড, অ্যাজ বাই যোগ হলে ডাস হবে। আর সাবজেক্ট আই হলে আই, উই হলে উই, হি হলে ইউ, হি হলে হি, শি হলে শি, ইট হলে ইট, দে হলে দে হবে, দিস হলে ইট হবে, দিস হলে ইট হবে, দ্যাট হলে ইট হবে, ছেলে হলে হি হবে, মেয়ে হলে শি হবে, ছেলে মেয়ে উভয়কে যদি বোঝায় সেক্ষেত্রে হি হবে, আর দ্য বেবি দ্য চাইল্ডের ক্ষেত্রে ইট হবে, দেয়ার হলে দেয়ার হবে, আর নো সাম এর সাথে যদি বডি ওয়ান পার্সন যুক্ত থাকে দে হবে, থিং অথবা বস্তু যদি থাকে তাহলে ইট হবে, আর নাইদার অফ দেম হলে দে অথবা সাম অল অফ দেম হলে দেই, আসল উই হবে, ইউ হলে ইউ হবে। এই হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 এর সমস্যা। স্টেপ 3 এর সমস্যা আমি বলেছি। স্টেপ 3 এর সমস্যা হচ্ছে দুইটি কন্ট্রাকশন, আমরা সবসময় নটটা যোগ করে বসাবো, ওটা উঠেই দেবো, অ্যাপোস্ট্রফি বসাবো। কিন্তু তিনটে অক্সিলারি ভার্বের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। সেটা হচ্ছে ক্যান হলে আমরা খান করব, তবে অ্যান একটা হবে, শ্যাল হলে নট বসালে শ্যালন্ট হবে না, শান্ট হবে, উইল হলে উইলন্ট হবে না, ওন্ট হবে। আর কিছু নট বোঝায় এমন শব্দ আছে, বেসিক্যালি মনে রাখতে হবে হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, তারপর লিটল, ফিউ, স্যালো, এই শব্দগুলো মনে রাখতে হবে। আর বাকিগুলো নট আছে বুঝে যায়, যেমন নাইদার এর মধ্যে নট আছে, নট প্লাস আইদার। নেভার এর মধ্যে নট আছে বুঝে যায়। নো নট আছে, নান, নোবডি, নাথিং, এগুলো নট আছে বুঝে যায়। মনে রাখতে হবে হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, তারপর হচ্ছে নাইদার, এরপর হচ্ছে স্যালভো, এরপর হচ্ছে লিটল, এরপর হচ্ছে ফিউ, এগুলো মনে রাখতে হবে। এ হচ্ছে টোটাল তিনটে স্টেপ। তিনটে স্টেপ দিয়ে টেকুয়েশন করতে হবে এবং তিনটে স্টেপের সমস্যাগুলো নিয়ে আমি তোমাদেরকে বিস্তারিতভাবে বলেছি। এর বাইরে তেমন একটা সমস্যা পাওয়া যাবে বলে আমার মনে হয় না। তারপরেও কিছু কিছু সমস্যা পরবর্তীতে আমি আনবো, যেগুলো এর বাইরেও কিছু বিষয় আছে, প্রবলেম হিসেবে ধরে নেওয়া হয়েছে, এগুলা আমি পরবর্তীতে আলোচনা করছি। এসএসসি পরীক্ষায় তোমাদের টোটাল 9টি গ্রামাটিক্যাল আইটেমসের মধ্যে টেক কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রামাটিক্যাল আইটেম, এবং এই টেক কোয়েশ্চেন পারার জন্য অনেকেই অনেক সহজ পদ্ধতি অবলম্বন করে থাকেন, এবং আমি মনে করি যে কোনো টিচার অথবা যে কোনো বইয়ে লিপিবদ্ধ যে গ্রামাটিক্যাল আইটেমসের রুলসগুলো দেওয়া আছে সেগুলোর মধ্য থেকে আমি আজকে তোমাদের টেক কোয়েশ্চেন যেভাবে পড়াবো বা টেক কোয়েশ্চেন যেভাবে উপস্থাপনা করব, এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে এই পদ্ধতিতে যদি তোমরা না বুঝে থাকো তাহলে আমার মনে হয় টেক কোয়েশ্চেন আর কোনো পদ্ধতি তোমরা বুঝবে না। চলো আমরা টেক কোয়েশ্চেন কী এবং টেক কোয়েশ্চেন কীভাবে করা হয়, পরীক্ষায় কীভাবে আসে, সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলি। আগে থেকে বলে রাখি যে আজকে টেক কোয়েশ্চেন সম্পূর্ণ টেক কোয়েশ্চেন গ্রামাটিক্যাল আইটেমসই পুরোটাই কমপ্লিট করাবো আগামীকাল এবং তার পরের দিন পরশু আমরা ফেসবুক লাইভ। অর্থাৎ যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে সমস্যাগুলো ড্রপ করলে আমি ওই সমস্যাগুলো সমাধান করে দেব। আজকে আমরা টেক কোয়েশ্চেন পড়বো, আগামীকালকের পরের দিন আমরা টেক কোয়েশ্চেন এক্সারসাইজগুলো করব। আমরা আজকে সম্পূর্ণ টেক কোয়েশ্চেনটা প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত কীভাবে পরীক্ষার হলে লিখতে হবে, খাতায় কীভাবে লিখতে হবে, আনসার কীভাবে লিখতে হবে, ইত্যাদি সব কিছু বিষয়ে বিস্তারিতভাবে আমরা টেক কোয়েশ্চেন আলোচনা করবো, একদম সহজ পদ্ধতি। আমার এই ক্লাসে যদি বা টেক কোয়েশ্চেন পড়ানোর যে পদ্ধতি, সে পদ্ধতি যদি তোমরা না বুঝে থাকো তাহলে আমার মনে হয় কোনো পদ্ধতি তোমাদের তেমন একটা উপকার বয়ে আনতে পারবে বলে আমার মনে হয় না। চলো আমরা টেক কোয়েশ্চেন সম্পর্কে জানি। প্রথমে আমরা টেক কোয়েশ্চেন সমাধান করার সবচেয়ে সহজ কৌশল, এটি আসলে কি? টেক কোয়েশ্চেন আসলে কি? টেক কোয়েশ্চেন হলো এমন একটি ছোট প্রশ্ন যা একটি বাক্যের শেষে যোগ করা হয় এবং বক্তার বক্তব্যের সত্যতা নিশ্চিত করা বা সম্মতি চাওয়ার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ পূর্ববর্তী যে বাক্যটা থাকে, অর্থাৎ কোনো একটি বাক্য যদি আমি বলি, সে বাক্যটি সত্যতা যাচাই করার জন্য আমরা ছোট্ট করে একটা প্রশ্ন করে থাকি। যেমন কীরকম? যেমন টেক কোয়েশ্চেনের বাংলা অর্থ আসলে মূলত তাই না বা তাই কি, ঠিক না, কি বলো, ইত্যাদি হতে পারে। উদাহরণ যেমন হি ইজ আ স্টুডেন্ট, ইজন্ট হি, সে একজন ছাত্র, তাই না? যেমন ইউ নো হিম, তুমি তাকে চেনো, ডোন্ট ইউ, তুমি কি আসলে তাকে চেনো না? শি ইজন্ট কামিং, ইজ শি, সে আসছে না, তাই কি? দ্য মিটিং ইজ টুমরো, ইজন্ট ইট, সমাধিকাল, তাই না? অর্থাৎ কোনো একটি বাক্য যদি আমি বলে থাকি সে বাক্যটি সত্য কি না সেটা যাচাই করার জন্য ছোট্ট একটি প্রশ্ন করা হয়। যেমন আমি কাল বাড়ি যাচ্ছি, তাই না? অথবা আমি তোমাকে এই বিষয়টি নিয়ে গতকালকে বলেছি, তাই না? আমি কি বলিনি তোমাকে? এই ছোট্ট করে যে একটি বাক্যের সর্বশেষে ছোট্ট করে যে প্রশ্ন করে দেওয়া হয় বা প্রশ্ন জুড়ে দেওয়া হয়, এটাই হচ্ছে মূলত আসলে টেক কোয়েশ্চেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। টেক কোয়েশ্চেন পরীক্ষায় যেভাবে আসে, আমরা
চট্টগ্রাম বোর্ডের 2019 সালের একটা হুবহু প্রশ্ন তুলে ধরেছি, যেমন এ বি সি ডি টোটাল 5টা সেন্টেন্স দেওয়া আছে এবং 5টা সেন্টেন্সের পরে কমা দেওয়া আছে, প্রত্যেকটা সেন্টেন্সের পরে কমা দেওয়া আছে এবং গ্যাপ দেওয়া আছে। এটা ডট ডট দেওয়া হবে না, এটা একটা আন্ডারলাইন করা হবে। এরপর সর্বশেষ একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এভাবেই তোমাদেরকে প্রশ্নটা মূলত টেকুয়েশন প্রশ্নটা দেওয়া হয়, অর্থাৎ এবিসিডি করে 5টা, একটা 1 নম্বর করে 5টা 5 নাম্বার। তোমাদের উত্তরটি কিন্তু এই গ্যাপ যে দেখতে পাচ্ছ, এই গ্যাপে কিন্তু উত্তরটি লিখতে হবে। তো আমরা এ নাম্বার দেখি, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দিস পন্ড, কমা দেওয়া আছে, গ্যাপ দেওয়া হবে, প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ আমাকে উত্তরটা ওখানে বসাতে হবে। বি নাম্বার দেওয়া আছে, নোবডি রেসপেক্টস আ ডিসঅনেস্ট ম্যান, কমা দেওয়া আছে, গ্যাপ দেওয়া আছে, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ আমাদের উত্তরটি এই জায়গায় বসাইতে হবে। অর্থাৎ এই ধরনের 5টা সেন্টেন্স দেওয়া হবে, কমা, এরপর গ্যাপ দেওয়া হবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হবে। পরীক্ষায় এইভাবে আমাদের 5টা সেন্টেন্স দেওয়া হবে এবং কমা দেওয়া হবে, গ্যাপ দেওয়া হবে, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হবে। এভাবে পরীক্ষা আসে, একটা 1 নাম্বার করে 5টা 5 নাম্বার। আমরা পরীক্ষায় কিভাবে আসে টেকুয়েশন সেটা দেখলাম, টেকুয়েশন কি সেটাও জানলাম। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। পরীক্ষার হলে 3টি বিষয় মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর, প্রশ্ন হুবহু লিখতে হবে, অর্থাৎ 5টি যে প্রশ্ন দেওয়া হবে যেভাবে দেওয়া আছে ঠিক একইভাবে প্রশ্নটা হুবহু তোমাকে লিখতে হবে। যদি না লিখো, অর্থাৎ একটি সেন্টেন্স দেওয়ার পর কমা, কমার পরে গ্যাপ, এরপর প্রশ্নবোধক চিহ্ন, গ্যাপের উপর উত্তরটা লিখতে হবে। তুমি যদি সরাসরি উত্তরটি বসিয়ে দাও, অর্থাৎ প্রশ্নটি যদি না লেখো, তাহলে হয়তো অনেক টিচার আছে কেটে দিতে পারে। সুতরাং টেকুয়েশনে অবশ্যই প্রশ্ন লেখাটা জরুরি, অর্থাৎ প্রশ্নটা লিখতে হবে, কমা দিতে হবে, গ্যাপ দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে এবং গ্যাপের উপরে তোমাকে উত্তরটি লিখতে হবে। 2 নম্বর হচ্ছে, উত্তর সবসময় স্মল লেটারে লিখতে হবে, শুধু আই ছাড়া। অর্থাৎ আমরা যে উত্তরটি লিখবো সেখানে যাই লিখি না কেন, অর্থাৎ যে শব্দই লিখি না কেন, সবগুলো লেটার হবে স্মল লেটারে। অর্থাৎ শুধু যদি আই বসে তাহলে আইটা ক্যাপিটাল লেটার হবে, আর বাদ বাকি সকল লেটার স্মল লেটার। আরেকটি বিষয়, আল্লাহ যদি থাকে, আল্লাহকে আমরা এখানে প্রনাউন হিসেবে কি বসাবো, হি এর ক্ষেত্রে হয়তো এইচ ক্যাপিটাল লেটার আমরা বসাবো, আর সকল ক্ষেত্রে স্মল লেটার। ক্যাপিটাল লেটার আমরা টেকুয়েশনের উত্তরে বসাবো না, এই বিষয়টি মাথায় রাখতে হবে। 3 নম্বর, উত্তর যদি নেগেটিভ হয় কন্ট্রাকশন ফর্মে লিখতে হবে, অর্থাৎ আমাদের উত্তরটা যদি ইজ নট হয়, ইজ নট লেখা যাবে না, অর্থাৎ এটাকে কন্ট্রাকশন ফর্ম, অর্থাৎ সংক্ষেপ ফর্ম লিখতে হবে, অর্থাৎ ইজন্ট। অথবা ক্যান নট যদি হয়, এটা ক্যান নট আলাদা করে লেখা যাবে না, এটাকে সংক্ষেপ করে লিখতে হবে, অর্থাৎ কন্ট্রাকশন ফর্ম বলা হয় এটাকে কন্ট্রাকশন করে লিখতে হবে, কান্ট। সুতরাং আমাদের এই 3টি বিষয় পরীক্ষার হলো বিষয় মনে রাখতে হবে। প্রশ্ন হুবহু লিখতে হবে, উত্তর সবসময় স্মল লেটারে লিখতে হবে, শুধু আই ছাড়া। উত্তর নেগেটিভ হলে কন্ট্রাকশন ফর্মে লিখতে হবে। এই বিষয়টা আমরা জানতে পেরেছি। আমরা এরপরে চলে যাচ্ছি। টেকুয়েশন সমাধান করার জন্য নিম্নলিখিত বেসিক আইটেমগুলো জানা দরকার। প্রথম হচ্ছে কেস। আমরা জানি ইংরেজি গ্রামাটিক্যাল আইটেমসগুলোর মধ্যে কেস খুবই গুরুত্বপূর্ণ একটি আইটেম। কেস এর বাংলা হচ্ছে কারণ। 3 প্রকার নিয়ে আলোচনা করছি, তবে ডাবল পজিটিভ আছে, ট্রিপল বা ট্রাবল পজিটিভ আছে। আমরা 3টি ফর্ম নিয়ে আলোচনা করছি, সাবজেক্টিভ ফর্ম, আর হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আর হচ্ছে পজিটিভ ফর্ম। আই এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, পজিটিভ ফর্ম হচ্ছে মাই। উই, আস, আওয়ার, ইউ, ইউর, হি, হিম, হিস, শি, হার, হার, ইট, ইটস, দে, দেম, দেয়ার। অর্থাৎ সাবজেক্টিভ ফর্মগুলো কেমন হতে পারে এবং অবজেক্টিভ ফর্মগুলো কেমন হতে পারে, পজিটিভ ফর্মগুলো কেমন হতে পারে, এটা জানাটা টেকুয়েশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটি ঠোঁটস্থ মুখস্থ করে ফেলতে হবে। আমরা এরপরে যাচ্ছি, এরপরে যে গুরুত্বপূর্ণ আইটেম টেকুয়েশন করার জন্য সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বগুলো জানাটা খুবই গুরুত্বপূর্ণ। অক্সিলিয়ারি ভার্বগুলো হচ্ছে, আমি এখানে 2টি প্রকারভেদ করেছি, যদিও কিছু কিছু বইয়ে দেওয়া আছে অক্সিলিয়ারি ভার্ব ইজ ক্লাসিফাইড ইনটু 3 টাইপস। একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে মডেল, একটা হচ্ছে সেমি মডেল। সেমি মডেল অক্সিলিয়ারি ভার্ব আমাদের আপাতত টেকুয়েশন করার জন্য দরকার নেই, আমাদের আপাতত 2 প্রকারই যথেষ্ট। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব, একটা হচ্ছে মডেল অক্সিলিয়ারি ভার্ব। কোনটি প্রাইমারি কোনটি মডেল এটা জানা আবশ্যক না টেকুয়েশন করার জন্য। এটি অক্সিলিয়ারি ভার্ব, একটি সেন্টেন্সের মধ্যে থাকা অক্সিলিয়ারি ভার্ব কোনটা সেটা চিহ্নিত করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অক্সিলিয়ারি ভার্বগুলো জানবো এবং মুখস্থ করে ফেলবো। প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বগুলো হচ্ছে ডু, ডিড, ডাজ, am, is, are, was, were, have, has, said, shall, should, will, would, may, might, can, could, must, need, dare, ought। এই অক্সিলিয়ারি ভার্বগুলো অবশ্যই টেকুয়েশন করার জন্য তোমাকে মুখস্থ ঠোঁটস্থ করে ফেলতে হবে। আমরা তাহলে টেকুয়েশন করার জন্য 2টি বেসিক আইটেম জেনে নিলাম। একটা হচ্ছে কেস কারক, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ, আর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব প্রাইমারি, আর হচ্ছে মডেল ডু, ডিড, ডাজ, am, is, are, was, were, have, has, said, can, could, shall, should, will, would, may, might, মাস্ট, নিড, দেয়ার, ওট। এই অক্সিলিয়ারি ভার্বগুলো একটি বাক্যের মধ্যে যদি থাকে তাহলে অবশ্যই তোমাকে ওখান থেকে আইডেন্টিফাই করতে হবে এটা অক্সিলিয়ারি ভার্ব। টেকুয়েশনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা পরবর্তীতে যাচ্ছি। টেকুয়েশন
টেক কোয়েশ্চেন আনসার করার নিয়ম, 3টি ধাপে টেক কোয়েশ্চেন করা যায়। অর্থাৎ একটি টেক কোয়েশ্চেনের আনসার করার জন্য টোটাল তোমাকে 3টা ধাপ অতিক্রম করতে হবে। প্রথম ধাপ, আমাদের যে সেন্টেন্সে দেওয়া হবে সে সেন্টেন্সে যে অক্সিলারি ভার্ব থাকবে সে অক্সিলারি ভার্বটা খুঁজে বের করতে হবে। যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ। আমাদের প্রথম কাজ হচ্ছে টেক কোয়েশ্চেন আনসার করার জন্য অক্সিলারি ভার্ব সেন্টেন্সে যেটা থাকে সেটা বসাতে হবে। এরপরে 2 নাম্বার যে ধাপ সেটা হচ্ছে সাবজেক্ট বসাতে হবে। আমরা জানি অক্সিলারি ভার্বের আগে সচরাচর সাবজেক্ট থাকে এবং এই সাবজেক্টটি অক্সিলারি ভার্বের পরে টেক কোয়েশ্চেনে বসাইতে হবে। যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হ্যাজ হি। আমরা 3 নাম্বার ধাপে আসি। যদি বাক্য যেটা দেওয়া হবে সেটি যদি হাবোধক হয় তাহলে নাবোধক করতে হবে, আর নাবোধক হলে হাবোধক হবে। যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, অক্সিলারি ভার্ব আমরা হ্যাজ নিলাম, এরপর দ্বিতীয় ধাপ সাবজেক্ট হি নিলাম, এরপর এই সেন্টেন্স হাবোধক। অর্থাৎ আমরা হাবোধক নাবোধক কিভাবে বুঝবো? একটি বাক্যের মধ্যে যদি নট বা নো থাকে তাহলে আমরা এটাকে নেগেটিভ ধরে নিতে পারি, আর যদি নট বা নো ইত্যাদি অর্থ জাতীয় শব্দগুলো যদি না থাকে আমরা ধরে নিব এটা হচ্ছে হাবোধক। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এখানে নট বা নো জাতীয় কোনো শব্দ নেই, সুতরাং এটা হাবোধক। আমি এখানে বলেইছি হাবোধক হলে নাবোধক হবে, অর্থাৎ এটা হাবোধক, এখানে নাবোধক হবে। হ্যাজ নট আলাদাভাবে লেখার কোনো উপায় নেই, আগেই আমরা বলে নিয়েছি যে হ্যাজ নটকে সংক্ষেপ কন্ট্রাকশন ফর্ম করে লিখতে হবে, অর্থাৎ হ্যাজন্ট। এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে টেক কোয়েশ্চেন করার জন্য আমরা 3টি ধাপ জানলাম। একটা হচ্ছে সেন্টেন্স অক্সিলারি ভার্ব যেটা থাকে সেটা বসাইতে হবে। দ্বিতীয় ধাপ সাবজেক্ট তার আগে থাকবে, সাবজেক্ট যেটা সেটা বসাতে হবে। 3 নাম্বার ধাপ যেটা সেটা হচ্ছে আমরা দেখবো সেন্টেন্সে হাবোধক কিনা। যদি নট বা নো না থাকে তাহলে আমরা নট আনসারে অক্সিলারি ভার্বের সাথে কন্ট্রাকশন ফর্ম করে বসাতে হবে, আর যদি নট থাকে তাহলে আমরা নট বসাবো না, ওইটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমরা কিছু এক্সারসাইজ করি। হি ইজ অ্যান আনএমপ্লয়েড ম্যান, এইটা আমরা টেক কোয়েশ্চেন করি। এখানে প্রথম অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, আমরা ইজ বসাবো। তারপর সাবজেক্ট হচ্ছে হি, এখানে নট নেই, আমরা নট বসাবো, isn't he. They cannot do it, এখানে অক্সিলারি ক্যান, সাবজেক্ট হচ্ছে they, এখানে নট আছে আমরা নট বসাবো না, কারেক্ট আনসার হচ্ছে ক্যান they. He was watching TV, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে was, হাবোধক নাবোধক হবে wasn't, সাবজেক্ট হচ্ছে he, wasn't he. They are entering into the school, এখানে অক্সিলারি হচ্ছে are, হাবোধক নাবোধক are, সাবজেক্ট হচ্ছে they, aren't they. একইভাবে isn't she, একইভাবে should they, একইভাবে mayn't we, একইভাবে could I, একইভাবে dare একটা অক্সিলারি ভার্ব আমরা dare নিব, এখানে নট আছে নট বসাবো না, সাবজেক্ট হচ্ছে you, dare you. এই হচ্ছে টেক কোয়েশ্চেনের টোটাল 3টে স্টেপ। মূলত আসলে টেক কোয়েশ্চেন এটাই। টেক কোয়েশ্চেন করার জন্য you have to follow 3 steps, অর্থাৎ you have to pass 3 steps. Step number 1, identifying the auxiliary verb in a sentence. Then সাবজেক্ট তোমাকে বসাইতে হবে, এরপর দেখতে হবে হাবোধক কিনা নাবোধক। যদি হাবোধক হয় তাহলে এটা নাবোধক হবে, আর যদি এটা নট বা নো থাকে তাহলে ওখানে নট বা নো বসাইতে হবে না। এই 3টি ধাপই মূলত আসলে টেক কোয়েশ্চেনের রুলস। আমরা এরপরে যাচ্ছি, এরপরে আর কি কি আছে। 3টি ধাপের প্রতিটি ধাপে যে যে সমস্যার মুখোমুখি হতে পারো, অর্থাৎ প্রত্যেকটি, আমি যে 3টি ধাপের কথা বললাম প্রতিটি ধাপে কিন্তু আমরা কিছু কিছু সমস্যার মুখোমুখি হতে পারি। প্রথম ধাপ কি ছিল? একটা সেন্টেন্স যেটা দেওয়া থাকবে সেখানে অক্সিলারি ভার্ব যেটা থাকে সেটা আমাদের টেক কোয়েশ্চেন অ্যান্সারে প্রথমে বসাতে হবে। কিন্তু এই টেক কোয়েশ্চেনে প্রথম সেন্টেন্স অক্সিলারি ভার্ব খুঁজে বের করার কিছু সমস্যার মুখোমুখি হতে পারো। আমরা দেখি কি কি সমস্যা আমরা মুখোমুখি হতে পারি। ধাপ 1, অক্সিলারি ভার্ব বসানোর সমস্যা। আই ডিসকাস দ্য ম্যাটার, এখানে আমরা একটু খেয়াল করি, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই। অর্থাৎ আমরা যে পড়েছি ডু ডিড ডাজ সামিজ ওয়াজ আর হ্যাভ সেড শ্যাল শুড উইল উড মে মাইট ক্যান কুড মাস্ট নিড দেয়ার ওড, এই অক্সিলারি ভার্বগুলো কিন্তু এখানে দৃশ্যমান না, দেখা যাচ্ছে না। যদি অক্সিলারি ভার্ব কোনো বাক্যে দেখা না যায় তাহলে আমরা অবশ্যই সাবজেক্টের পরে দেখব ভার্বটা প্রেজেন্ট ফর্ম কিনা, পাস্ট ফর্ম কিনা, অ্যাস অথবা ইয়েস ফর্ম কিনা। যেমন আই ডিসকাস দ্য ম্যাটার, এখানে ডিসকাস দ্য প্রেজেন্ট ফর্ম, অক্সিলারি ভার্ব নাই। আই ডিসকাস দ্য ম্যাটার, এখানে পাস্ট ফর্ম, অক্সিলারি ভার্ব নাই। হি ডিসকাসেস দ্য ম্যাটার, এখানেও অক্সিলারি ভার্ব নেই, কিন্তু এটা অ্যাস বা ইয়েস ফর্ম, এখানে অ্যাস যুক্ত আছে। সুতরাং একটা জিনিস সেখানে মনে রাখতে হবে, যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব যদি আমরা খুঁজে না পাই তাহলে অবশ্যই সাবজেক্টের পরে ভার্বের এই 3টা ফর্ম থাকবেই। এই 3টি ফর্ম ছাড়া অন্য কোনো ফর্ম কখনো বুঝতে পারে না। এখন আসো, অক্সিলারি ভার্ব যদি না থাকে, এই 3টি ফর্ম যদি থাকে, আমরা টেক কোয়েশ্চেন করার জন্য তাহলে কি করব? যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে অক্সিলারি ভার্ব ডু বসাইতে হবে, প্রেজেন্ট ফর্ম হলে ডু, অক্সিলারি ভার্ব আছে বলে মনে করতে হবে। যেমন এখানে ডিসকাস প্রেজেন্ট ফর্ম, তাহলে ডু, হাবোধক নাবোধক হচ্ছে ডোন্ট, সাবজেক্ট হচ্ছে আই ডোন্ট আই। একইভাবে ডিসকাস এটা মূল ভাবে পাস্ট ফর্ম, অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে ডিড বসাতে হবে, হাবোধক এখানে নাবোধক হবে ডিডেন্ট, সাবজেক্ট হচ্ছে আই ডিডন্ট আই। হি ডিসকাসেস দ্য ম্যাটার, এখানে অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে প্রেজেন্ট ফর্মের সাথে অ্যাস বাই যোগ আছে, তাহলে অক্সিলারি ভার্ব হবে ডাস।
আর হাবোধক আছে নাবোধক হবে ডাজন্ট, সাবজেক্ট হচ্ছে হি ডাজন্ট হি। খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় অক্সিলারি ভার্ব সেন্টেন্সে সচরাচর দেখা যায় না, অর্থাৎ দেয়া থাকে না, দৃশ্যমান থাকে না। আমাকে অবশ্যই মনে রাখতে হবে যদি অক্সিলারি ভার্ব খুঁজে না পাও, অর্থাৎ ইফ ইউ ডু নট ফাইন্ড এনি অক্সিলারি ভার্ব ইন এ সেন্টেন্স দেন ইউ হ্যাভ টু ফলো দিস রুল। রুলটা কি? রুলটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম হলে ডু মনে করতে হবে অক্সিলারি ভার্ব, পাস্ট ফর্ম হলে ডিড মনে করতে হবে, আর অ্যাজ বাই যদি যুক্ত থাকে তাহলে ডাস মনে করতে হবে। আর অন্য কোনো সাবজেক্টের পরে ফর্ম থাকতেই পারে না। এই তিনটি ফর্ম ছাড়া অন্য অক্সিলারি ভার্ব যেগুলো আছে সেগুলো থাকবে। চলো আমরা কিছু অনুশীলন করি। হি গোজ দেয়ার, গোজ আসবে যোগ আছে ডাস, তাহলে এটা ডাজন্ট শি, শি ম্যানেজেস হার ওয়ার্কস, ডাজন্ট শি। দে ইলেক্টেড, ডিডন্ট দে। শি প্লেড আ সং, ডিডন্ট শি। I go through the newspaper, don't I? গোটা প্রেজেন্ট ফর্ম ডু হবে, হাবোধক নাবোধক ডোন্ট, সাবজেক্ট হচ্ছে ডোন্ট আই। এখানে একটা নোট দেওয়া আছে, যত ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্স আছে প্রত্যেক সেন্টেন্সের সাবজেক্টের পরের ভাব নিম্নলিখিতভাবে গঠন হয়। একটা হচ্ছে সাবজেক্টের পর প্রেজেন্ট ফর্ম হয়, সাবজেক্টের পর প্রেজেন্ট ফর্মের সাথে আসবে যুক্ত হয়, সাবজেক্টের পর পাস্ট ফর্ম হয়, সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব থাকে, তারপর ভার্ব থাকে। অর্থাৎ আমরা সাবজেক্টের পর যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে টেকুয়েশনটা অক্সিলারি ভার্ব বসাবো, আর যদি না থাকে তখন এই তিনটে ফর্ম ছাড়া সেন্টেন্স আর অন্য কোনো ফর্ম থাকতেই পারে না। সুতরাং অক্সিলারি ভার্ব সংক্রান্ত সমস্যা আমাদের আসলে এই রুলটি জানার পরে থাকার কথা না। আমরা দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি। তাহলে এই থেকে তোমরা বুঝতে পেরেছো যে কখনোই পরীক্ষা এমন কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স বা কোনো সেন্টেন্স দিবে না যে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব খুঁজে পাওয়া যাবে না। কিছু ব্যতিক্রম আছে, আমরা পরে এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমরা এরপরে আছি দ্বিতীয় ধাপ। আমার ধাপ 2 কি ছিল? ধাপ 2 ছিল সাবজেক্ট বসানোর সমস্যা। অর্থাৎ আমরা অক্সিলারি ভার্ব বসানোর পরে অক্সিলারি ভার্বের আগে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টটা বসাবো। সাবজেক্টে কিভাবে বসাবো? যদি আই থাকে আই, উই থাকে উই, ইউ থাকে ইউ, হি হলে হি বসিয়ে দেবো, সি থাকলে সি, ইট থাকলে দিস হলে কিন্তু দিস বসানো যাবে না, ইট হবে। দ্যাট থাকলে কিন্তু দ্যাট বসানো যাবে না, ইট হবে। দে হলে দে বসাইতে হবে। ছেলে সালাম, ছেলের নাম যদি হয় তাহলে হি বসাইতে হবে। সালমা মেয়ের নাম হলে সে বসাইতে হবে। টিচার ছেলে মেয়ে উভয় বোঝায়, এমন কিছু শব্দ আছে যেমন টিচার, ছেলে শিক্ষক হতে পারে, মেয়ে শিক্ষক হতে পারে, অর্থাৎ শিক্ষক হতে পারে, শিক্ষিকা হতে পারে। এই ক্ষেত্রে আমরা সবসময় হি বসাবো, অর্থাৎ হি মানে শুধু ছেলে না, হি মানে ছেলেও হতে পারে, হি মানে মেয়েও হতে পারে, এমন ক্ষেত্রে আমরা হি বসাইতে পারি। সুতরাং আমরা সবসময় মনে রাখবো যে হি মানেই শুধু ছেলে না, হি ছেলেকেও নির্দেশ করতে পারে, আবার হি ছেলে এবং মেয়ে উভয়কে নির্দেশ করতে পারে। সুতরাং এমন কোনো যদি শব্দ দেওয়া হয় যে শব্দ ছেলে মেয়ে উভয়কে বোঝাতে পারে, যেমন স্টুডেন্ট, স্টুডেন্ট ছাত্র হতে পারে অথবা ছাত্রী হতে পারে, সেক্ষেত্রে আমরা সি বসাবো না। তুমি যদি মেয়ে হয়ে থাকো তারপরে কিন্তু তুমি সি বসাবে না, তুমি হি বসাবে। তো এই বিষয়টা একটু মাথায় রাখবে। আর এটা একটু ডিফারেন্ট, বেবি অথবা চাইল্ড যদি থাকে এক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আমরা জানি বেবি এবং চাইল্ড বসাই, এই ক্ষেত্রেটা একটু ভিন্ন, এই ক্ষেত্রে আমরা ইট বসাবো। আর দ্য প্যান যদি কোনো বস্তু হয় তাহলে ইট হবে, এগুলো তো সমস্যা নেই। দিস অথবা দ্যাট এটা সমস্যা, টিচার এটা একটু সমস্যা, দ্য বেবি চাইল্ড এটা একটু সমস্যা, এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে। এরপর বয়েস দেই, অর্থাৎ বস্তু ব্যক্তি ইতর প্রাণী বহুবচন বোঝাবে। সাবজেক্ট যদি একের অধিক বোঝায়, সেটা ছেলে হোক মেয়ে হোক বস্তু হোক ছেলে মেয়ে উভয় হোক, একের অধিক বোঝালে আমরা সবসময় মনে রাখবো সেখানে দেই বসাইতে হবে। আর যেমন প্রাণীবাচক একের অধিক বোঝাচ্ছে বয়েস বালকগুলো, সেক্ষেত্রে আমরা দেই বসাবো। দ্য ফ্যান্স বস্তুগুলো অর্থাৎ কলমগুলো আমরা দেই বসাবো। আমরা অনেকে মনে করি যে বস্তুকে দেই কিভাবে বোঝানো যায়, কিন্তু ইংরেজিতে বস্তুকে অনেকগুলো বোঝানোর ক্ষেত্রে আমরা দেই বসাই, অর্থাৎ আমরা দেই বসাবো। অর্থাৎ প্রাণীবাচক অধিক বহুবচন বোঝালেও দেই হবে, বস্তুবাচক বহুবচন বোঝালে সেক্ষেত্রেও আমরা দেই বসাবো। এটা ক্লিয়ার করে ফেলো। এরপর দেয়ার হলে আমরা দেয়ার বসাবো। অনেকে মনে করে দেয়ারের পরে সাবজেক্ট, দেয়ারের পরে ভার্ব থাকে, ভার্বের পরে সাবজেক্ট থাকে, যদিও হইতে পারে, কিন্তু দেয়ার শুরুতে যদি থাকে এটাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে। দেয়ার সচরাচর তিনভাবে ভাবিত হয়। শুরুতে যদি দেয়ার হয় সেটা ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে, এটা সাবজেক্ট হিসেবে ধরে নেওয়া যায়। অর্থাৎ এটা সাবজেক্ট না, সাবজেক্ট ভার্বের পরে থাকে, কিন্তু টেকুয়েশনের ক্ষেত্রে দেয়ারটা সাবজেক্ট হিসেবে এখানে ধরা হবে। দেয়ার আরেকভাবে ভাবিত হয়, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল দেয়ার, যেমন আই স হিম দেয়ার, আমি তাকে সেখানে দেখেছিলাম। আর দেয়ার আরেকটা ব্যবহার আছে এক্সপ্লেটিভ দেয়ার, দেয়ার দেয়ার শি কামস, ওই যে দেখো সে আসে। এই তিনভাবে সচরাচর দেয়ার বসে। আমরা জানি টেকুয়েশন যদি দেয়ার শুরুতে থাকে তাহলে দেয়ারটা টেকুয়েশনের ক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে যাব, মনে রাখবে। এরপর নো সাম এভরি, এই তিনটি শব্দের সাথে যদি বডি থাকে, অর্থাৎ নো বডি সামবডি এভরিবডি, অর্থাৎ নো ওয়ান সামওয়ান এভরি ওয়ান, নো পার্সন সাম পার্সন এভরি পার্সন যদি থাকে তাহলে অবশ্যই এগুলো এর পরিবর্তে দিয়ে বসাবো। এখানে লেখা আছে, আমি এগুলো কমেন্ট বক্সে দিয়ে দেব। কমেন্ট বক্সে শীট যেগুলো আছে সেগুলো কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে। আর নো সাম এভরির সাথে যদি থিং থাকে অথবা অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বস্তু, সাপোজ মনে করো প্যান, নো প্যান অথবা সাম প্যান্টস অথবা এভরি প্যান যদি থাকে, সেক্ষেত্রে আমরা সবসময় ইট বসাবো।
অর্থাৎ নাথিং, সামথিং, এভরিথিং, নো ট্রি, এভরি প্যান ইত্যাদি যদি থাকে তাহলে আমরা ইট বসাবো। অর্থাৎ নো সাম এভরির সাথে যদি বডি ওয়ান পার্সন যুক্ত থাকে দেই হবে, হ্যাঁ নো সাম এভরির সাথে যদি থিং অথবা কোনো বস্তু যুক্ত থাকে তাহলে ইট হবে। আরেকটা প্রবলেম এখানে নাইদার অফ, সাম অফ, অল অফ যদি সাবজেক্টে থাকে, এগুলোর পরে যদি আস থাকে অর্থাৎ নাইদার অফ আস, সাম অফ আস, অল অফ আস যদি হয় তাহলে উই ধরে নিতে হবে। একইভাবে নাইদার অফ, সাম অফ, অল অফের পরে যদি দ্যাম থাকে তাহলে দেই, নাইদার অফ, সাম অফ, অল অফের পরে যদি ইউ থাকে তাহলে ইউ ধরে নিতে হবে। সাবজেক্ট সংক্রান্ত সমস্যা আশা করি এখান থেকে সমাধান হয়ে যাওয়ার কথা। এ হচ্ছে সাবজেক্ট সংক্রান্ত সমস্যা। নিচে কিছু এক্সারসাইজ আছে, আমরা করে দেখি। যেমন নাইদার অফ আস ডিড ইট, এখানে অক্সিলারি নাই, যেহেতু নাই সেহেতু ডিড হচ্ছে মূল ভার্ব পাস্ট ফর্ম, অক্সিলারি ডিড হবে, এটা না বোধক যার কারণে ডিডন্ট হবে না, ডিড হবে। আর নাইদার অফ কে কিছু বোঝাবে না, আস আছে তাহলে উই হবে, কারেক্ট আনসার হচ্ছে ডিড। সাম অফ দ্য ওয়ার ক্যারিং, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়ার, আমরা ওয়ার বসাবো, এটা হাবুদক নাবুদক ওয়ারন্ট হবে। সাবজেক্ট সাম অফ থাকলে দ্যাম, দ্যাম যদি থাকে দ্যামকে আমরা দে করে নিব, অর্থাৎ অবজেক্টিভ ফর্ম থেকে সাবজেক্টিভ ফর্ম করে নিব। একইভাবে অল অফ ইউ গট ইট, গট মূলভাবে পাস্ট ফর্ম ডিড হবে, আবুদক নাবুদক ডিডন্ট, সাবজেক্ট হচ্ছে ইউ, ডিডন্ট ইউ। একইভাবে এভরিবডি সিমস ইট টু বি রাইট, এটা একটু ভিন্ন রকম, এটা এটার মধ্যে পড়েনি। নোবডি থিংস অফ হার পড়েনি, দিস ইজ আ প্যান অফ হার, এটা ইজ, আবুদক নাবুদক ইজন্ট, আর দিসকে ঈদ দিয়ে বোঝাবে। এই দুইটি আলাদাভাবে নিচের সমস্যা আছে, ওই সমস্যায় আমরা বিষয়টা নিয়ে কথা বলবো। আমরা তাহলে প্রথম ধাপ অক্সিলারি ভার্ব কিভাবে বসাইতে হবে, কি কি সমস্যার মুখোমুখি হইতে পারি সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। সাবজেক্ট কি কি বসাবো সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা এরপরে 3 নম্বর ধাপে চলে যাচ্ছি। আমরা ধাপ 3-এ চলে যাচ্ছি। হাবুদক হলে নাবুদক, নাবুদক হলে হাবুদক, অর্থাৎ যে বাক্যটিটা হবে সেটা যদি হাবুদক হয় তাহলে অবশ্যই ডেকোরেশন করার জন্য নাবুদক হবে, আর যদি নাবুদক হয় তাহলে কিছুই করতে হবে না, একটা নট বসাইতে হবে না। তাহলে হাবুদক যদি হয় নট বসানো নিয়ে কিছু সমস্যার মুখোমুখি হইতে পারো। যেমন এখানে আমি 2টি সমস্যার কথা এনেছি। প্রথম হচ্ছে সংক্ষিপ্তকরণের সমস্যা। আমাদের যত অক্সিলারি আছে সব অক্সিলারির সাথে নট যোগ করার নিয়ম একই, অর্থাৎ ডু নট, নটটা লাগিয়ে লিখতে হবে, ওটা উঠে যাবে, ওর পরিবর্তে আমরা অ্যাপোস্ট্রফি বসাবো, অ্যাপোস্ট্রফি, ওটাকে বলে অ্যাপোস্ট্রফি। অর্থাৎ ডোন্ট, ডিড নট এটাকে একসাথে বসাবো, ডিডন্ট, অর্থাৎ ওটা উঠে যাবে, অ্যাপোস্ট্রফি হবে। অ্যাপোস্ট্রফির কাজই হচ্ছে লোপ চিহ্ন, অর্থাৎ এটা যে কোনো একটি বর্ণ বা একাধিক বর্ণ গুলোকে এটা অদৃশ্য করে ফেলে। কিন্তু আমরা তো কন্ট্রাকশন করবোই, কিন্তু 3টি অক্সিলারি ভার্বের ক্ষেত্রে কন্ট্রাকশন করা সমস্যা। 3টি অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে শ্যাল, যদি শ্যালের সাথে নট বসে তাহলে শ্যালন্ট হবে না, হবে শান্ট, মনে রাখতে হবে। যেমন আই শ্যাল গো, এখানে শ্যালন্ট হয়নি, শান্ট, সাবজেক্টে চায়। উইল হলে উইলন্ট হবে না, ওন্ট হবে, যেমন হি উইল গো, ওন্ট হি। যেমন ক্যান হলে এখানে অ্যান 2টি হওয়ার কথা, কিন্তু এখানে অ্যান 2টি হয়নি, অ্যান হয়েছে একটি। খান, যেমন কামাল ক্যান গো, খান হি। সুতরাং আমরা বুঝতে পেরেছি অক্সিলারি ভার্ব যতগুলো আছে সব অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করার সিস্টেম হচ্ছে একই, ওটা উঠে যাবে, অ্যাপোস্ট্রফি হবে। কিন্তু 3টে অক্সিলারি ভার্ব যে দেওয়া আছে, এই 3টে অক্সিলারি ভার্ব অবশ্যই নট যোগ করার সিস্টেমটা একটু ভিন্ন, মনে রাখতে হবে। শ্যাল হলে শান্ট হবে, উইল হলে ওন্ট হবে, ক্যান হলে কান্ট হবে। বা স্পেলিংগুলো মনে রাখতে হবে, SH AN অ্যাপোস্ট্রফি, আর এটা হচ্ছে ওন, WON অ্যাপোস্ট্রফি, আর এটা হচ্ছে কান্ট CAN অ্যাপোস্ট্রফি, এখানে অ্যান 2টি হবে। এই একটা সমস্যা। নাবোধক করার আরও একটা সমস্যা, নেগেটিভের মতো কিছু শব্দ যা বাক্যে থাকলে নাবোধক মনে করতে হয়। অর্থাৎ আমি প্রথমে বলেছি নো অথবা নট যদি থাকে তাহলে আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ ধরে নেব, কিন্তু শুধু নো নট না, নো নট ছাড়া আরও কিছু ওয়ার্ড আছে যে শব্দগুলো তোমাকে মনে রাখতে হবে। যদি বাক্যে এই শব্দগুলো যদি থাকে তাহলে মনে করবে সেন্টেন্সটা নেগেটিভ। যেমন নো, নট, নেভার, নান, নো ওয়ান, নেভার, নাইদার, সেলডম, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল, রেয়ারলি। এই শব্দগুলো যদি থাকে তাহলে ধরে নেবা সেন্টেন্সটা নেগেটিভ। যেমন হি হার্ডলি কামস হিয়ার, এখানে কিন্তু নট নাই, কিন্তু হার্ডলি শব্দটা আছে, এই যে হার্ডলি। তাহলে হার্ডলি শব্দটা যদি থাকে তাহলে নট আছে, ধরে নিতে হবে। এখানে অক্সিলারি নাই, কামস, খামস অক্সিলারি ভার্ব যেহেতু নাই, আমরা দেখবো 3টি ফর্ম আছে কিনা, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, অ্যাজ বেস ফর্ম। যেহেতু খামস অ্যাজ বেস ফর্ম আছে সেহেতু অক্সিলারি ভার্ব ডাস হবে, সাবজেক্ট হচ্ছে হি। নটটা আমরা এখানে দেখছি না, কিন্তু আমরা ধরে নিচ্ছি হার্ডলি হচ্ছে নট, নটের মতো, সুতরাং এটা নেগেটিভ, এখানে আমরা নট আনবো না। একইভাবে দ্য ডগ সেলডম বাইটস, অ্যাজ বাই যোগ আছে ডাস, দ্য ডগ ইট দিয়ে প্রকাশ করে, সেলডম আছে, নট আমরা এখানে নিব না। একইভাবে নো ওয়ান উইল ডু, উইল আমরা জানি নো ওয়ানকে দে দিয়ে প্রকাশ করে, নো আছে, যার কারণে এখানে আমরা নট নিব না। দেয়ার ইজ লিটল ওয়াটার, অক্সিলারি ইজ, এখানে দেয়ার, লিটল আছে, সুতরাং এখানে আমরা নট নিব না। একইভাবে নাইদার অফ দেম ক্যান সলভ ইট, ক্যান অক্সিলারি, এখানে আমরা দেখছি নাইদার অফ যদি থাকে, অল অফ যদি থাকে, সাম অফ যদি থাকে, এরপরে যে অবজেক্টিভ ফর্ম থাকে সেটাকে সাবজেক্টিভ ফর্ম করতে হবে। দ্যাম আছে, এখানে আমাকে দে বসাইতে হবে। আর নাইদার আছে, আমরা জানি যে নাইদার থাকা নেগেটিভ, সুতরাং পরবর্তীতে আনসারটা অ্যাফার্মেটিভ হবে, অর্থাৎ আমরা নট বসাবো না। এ হচ্ছে মূলত, এখানে আরও কিছু এক্সারসাইজ আছে।
আমরা এই এক্সারসাইজগুলোর আনসারও একটু করে নিই। যেমন হি হ্যাজ ফিউ বুকস, এটা হবে হ্যাজ হি। হি seldom takes it easy, ডাস হি। they never put it, এটা হবে ডু they অথবা ডিড they। এটা হচ্ছে আর they, এটা হচ্ছে ডু উই। যেহেতু হার্ডলি আছে সেহেতু আমরা এখানে নট বসাবো না। তাহলে টোটাল টেক কোয়েশনের বিষয়টা হচ্ছে, টোটাল টেক কোয়েশন করার জন্য তিনটে স্টেপ। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব সেন্টেন্সে যেটি থাকে সেটা বসাবো, যদি না থাকে প্রেজেন্ট ফর্ম হলে ডু, পাস্ট ফর্ম হলে ডিড, আসবে যোগ হলে ডাস হবে। আর সাবজেক্ট আই হলে আই, উই হলে উই, হি হলে ইউ, হি হলে হি, শি হলে শি, ইট হলে ইট, দে হলে দে হবে, দিস হলে ইট হবে, দিস হলে ইট হবে, দ্যাট হলে ইট হবে, ছেলে হলে হি হবে, মেয়ে হলে শি হবে। ছেলে মেয়ে উভয়কে যদি বুঝাই সেক্ষেত্রে হি হবে। আর দ্য বেবি দ্য চাইল্ডের ক্ষেত্রে ইট হবে, দেয়ার হলে দেয়ার হবে। আর নো সাম এর সাথে যদি বডি ওয়ান পার্সন যুক্ত থাকে দে হবে, থিং অথবা বস্তু যদি থাকে তাহলে ইট হবে। আর নাইদার অফ দেম হলে দে, অথবা সাম অল অফ দেম হলে দে, আসল উই হবে, ইউ হলে ইউ হবে। এই হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 এর সমস্যা। স্টেপ 3 এর সমস্যা আমি বলেছি। স্টেপ 3 সমস্যা হচ্ছে দুইটি কন্ট্রাকশন, আমরা সবসময় নটটা যোগ করে বসাবো, ওটা উঠিয়ে দেবো, অ্যাপোস্ট্রফি বসাবো। কিন্তু তিনটে অক্সিলারি ভার্বের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। সেটা হচ্ছে ক্যান হলে আমরা কান করব, তবে অ্যান একটা হবে। শ্যাল হলে নট বসালে শ্যালন্ট হবে না, শান্ট হবে। উইল হলে উইলন্ট হবে না, ওন্ট হবে। আর কিছু নট বোঝায় এমন শব্দ আছে, বেসিক্যালি মনে রাখতে হবে হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, তারপর লিটল, ফিউ, স্যালম, এই শব্দগুলো মনে রাখতে হবে। আর বাকিগুলো নট আছে বুঝে যায়, যেমন নাইদার এর মধ্যে নট আছে, নট প্লাস আইদার। নেভার এর মধ্যে নট আছে বুঝে যায়। নো নট আছে, নান, নোবডি, নাথিং, এগুলো নট আছে বুঝে যায়। মনে রাখতে হবে হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, তারপর হচ্ছে নাইদার, এরপর হচ্ছে স্যালডম, এরপর হচ্ছে লিটল, এরপর হচ্ছে ফিউ, এগুলো মনে রাখতে হবে। এই হচ্ছে টোটাল তিনটে স্টেপ। তিনটে স্টেপ দিয়ে টেকুয়েশন করতে হবে এবং তিনটে স্টেপের সমস্যাগুলো নিয়ে আমি তোমাদেরকে বিস্তারিতভাবে বলেছি। এর বাইরে তেমন একটা সমস্যা পাওয়া যাবে বলে আমার মনে হয় না। তারপরেও কিছু কিছু সমস্যা পরবর্তীতে আমি আনবো, যেগুলো এর বাইরেও কিছু বিষয় আছে, প্রবলেম হিসেবে ধরে নেওয়া হয়েছে, এগুলা আমি পরবর্তীতে আলোচনা করছি। টেকুয়েশনে এই তিনটি ধাপের বাইরে আরো কিছু আছে। নিম্নের 8 ধরনের বাক্যে টেকুয়েশন অবশ্যই ঠোঁটস্থ মুখস্থ করতে হবে। ঠোঁটস্থ মুখস্থ করতে হবে, যেমন অবশ্যই ঠোঁটস্থ মুখস্থ করতে হবে। শাট দ্য ডোর, কোনো বাক্য যদি ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব শুরুতে যদি ভার্ব থাকে, তাহলে নির্দ্বিধায় হাবোদক নাবোদক চিন্তা করতে হবে না, ওখানে সরাসরি উইল ইউ বসিয়ে দিবা। উইল ইউ, ওন্ট ইউ বসানো যাবে, ক্যান ইউ বসানো যাবে, তবে উইল ইউ বসিয়ে দিবা। উইল ইউ সর্বজন গ্রাহ্য। যদি ডোন্ট দিয়ে শুরু হয় তাও উইল ইউ। কোনো সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব দিয়ে শুরু, ওবে ইউর প্যারেন্টস, এটা মান্য করে বোঝানো হচ্ছে, তাও উইল ইউ বসাবা। অলওয়েজ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাও উইল ইউ। নেভার টেল আ লাই, নেভার দিয়ে শুরু হলে উইল ইউ হবে। প্লিজ কাইন্ডলি দিয়ে শুরু হলে উইল ইউ হবে। হ্যাভ এ কাপ অফ টি হলে উইল ইউ হবে। তবে কিছু কিছু বইয়ে অনুরোধ করা যদি বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে উইল ইউ না বসিয়ে ওন্ট ইউ বসানোটা সবচেয়ে বেশি প্রেফার করা হয়, অর্থাৎ অ্যাকসেপ্টেবল বেশি। তারপরে উইল ইউ বসালে কারেক্ট অ্যান্সার হবে না, কেউ বলবে না। আর লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাও উইল ইউ বসাবা। লেটাস অথবা লেটস দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে শ্যাল উই হবে, শ্যাল উই। এই 8 ধরনের বাক্য অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে। টেকুয়েশন মূলত এটুকুই, আসলে এর বাইরে তেমন কোনো রুলস নাই। আর কিছু কিছু প্রবলেম হয়তো তুমি এক্সারসাইজ করার সময় ফেস করতে পারো, সেই প্রবলেমগুলো নিয়ে আমরা একটু একটু করে কথা বলি। যেমন টেক কোয়েশ্চেন অনুশীলনী করার ক্ষেত্রে আরো যে যে সমস্যার মুখোমুখি হতে পারো, যেমন প্রবলেম নাম্বার 1, আই এম এ বয়। যদি কোনো সেন্টেন্সে এম থাকে, আমরা অক্সিলারি ভার্ব এখানে এম নেওয়ার কথা, কিন্তু আমরা এখানে এম নিব না। আমরা অক্সিলারি ভার্ব এম যদি দেখি তাহলে আমরা এম এর পরিবর্তে আর নিব। আর সাবজেক্টে চায় আর আই, হাবোদক আছে, নাবোদক হবে আর অন টাই। ক্লিয়ার? আর আই এম নট এ বয় যদি হয়, নেগেটিভ হয়, তাহলে আমরা এম আই বসাতে পারবো। অর্থাৎ আই এম এ বয়, এম অক্সিলারি ভার্ব, আমরা অক্সিলারি ভার্ব এম নিব না, আর নিব। হাবোদক নাবোদক কারণ সাবজেক্ট হচ্ছে আর অন টাই। আর আই এম নট আ বয় যদি হয় তাহলে আমরা এম নিতে পারি, সাবজেক্ট হচ্ছে আই, এম আই। তবে আর আই অশুদ্ধ, এটা বলা যাবে না। টেকুয়েশন যেহেতু ইনফর্মাল, সেহেতু এখানে রুলসের একেবারেই যে ধরাবাঁধা নিয়ম আছে তা নেই। তবে পরীক্ষা নাম্বার পাওয়ার ক্ষেত্রে অবশ্যই ধরাবাঁধা নিয়মগুলো খেয়াল করতে হবে। কনফিউজিং যে রুলসগুলো আছে এগুলো থেকে তেমন একটা প্রশ্ন করে না। আমরা প্রবলেম 2 এ যাচ্ছি। এভরিওয়ান লাইকস এ ফ্লাওয়ার, পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, এটা আসে। আমরা নর্মালি টেকুয়েশন করি এভরিওয়ান লাইকস এ ফ্লাওয়ার, এখানে লাইকস অ্যাসপেক্ট যোগ আছে, ডাস হওয়ার কথা। এখানে এভরিওয়ানকে দেই দিয়ে বোঝাই, দে হওয়ার কথা। এখানে নট নাই, নট হওয়ার কথা, ডাজন্ট দেই। কিন্তু এখানে আনসার ডাজন্ট দেই হবে না, এখানে আনসার হবে ডোন্ট দেই। কেন হবে? নিচে নোট দেয়া আছে। টেকুয়েশনের অ্যান্সার যদি ডাস দে হয়, অর্থাৎ দে এর আগে যদি ডাস থাকে, আমরা ডাসটা ডু করে দেব। হ্যাঁ, একইভাবে 4টা বিষয় মনে রাখবে, 4টা বিষয় মনে রাখবে। যদি দে এর আগে ডাস হয় ডু করে দেব, দে এর আগে ইস হলে আর করে দেব, হ্যাজ হলে হ্যাভ করে দেব, ওয়াজ হলে আর করে দেব। 4টা। দে এর আগে আনসার করার পর, টেকুয়েশন আনসার করার পর যদি দেখি দে এর আগে ডাস,
ডাস দ্য ডু হয়ে যাবে, ইস হলে আর হবে, ওয়াস হলে আর হবে, হ্যাজ হলে হ্যাভ হবে। চারটি বিষয় অবশ্যই অবশ্যই মনে রাখবে। যেমন নান ইজ প্রেজেন্ট, এখানে অক্সিলারি ইজ, নানকে দে দিয়ে প্রকাশ করে, এটা নো আছে, নট বসবে না, ইজ দে, কিন্তু আমরা জানি দের আগে ইজ হয় না, ইজটাকে আর করে দেবো। এখান থেকে পরীক্ষায় একটা অবশ্যই 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 আসবে, অবশ্যই খেয়াল করতে হবে। এরপর আরো একটা আছে নোবডি হ্যাজ কাম, এখানে হ্যাজ হওয়ার কথা ছিল, নোবডিকে দে দিয়ে প্রকাশ করে, নো আছে নেগেটিভ, তাই নট হবে না। হ্যাজ দে হওয়ার কথা ছিল কিন্তু হ্যাজ দে হবে না, দের আগে হ্যাজ হয় না, দের আগে হ্যাজ থাকলে আমরা হ্যাভ করে দেবো। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা এটা আসে। আমরা এরপরে আছি প্রবলেম 3। প্রবলেম 3 ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। নান অফ আস ক্যান সলভ, এখানে ক্যান হবে, আমরা জানি নান থাকলে নট হবে না, নান অফ, অল অফ, মোস্ট অফ যদি থাকে আমরা জানি এরপরে যে অবজেক্টিভ ফর্ম থাকে সেটাকে সাবজেক্টিভ ফর্ম করে বসাতে হবে। তাহলে ক্যান উই, এটা হবে আরন্ট দে, আর এটা হবে এখানে অক্সিলারি যেহেতু নাই, কমপ্লেইন মূলভাবে পাস্ট ফর্ম, ডিড, আর নাইদার যেহেতু আছে নেগেটিভ, সুতরাং দ্যাম থাকলে দে হবে, ডিড দে। আমি এটা স্টেপ 2 এ আলোচনা করেছি। আমরা এরপরে আছি প্রবলেম 4 এ। প্রবলেম 4 এ আছে, প্রবলেম 4 এ দেওয়া আছে ওয়ান ক্যান হ্যাভ পিস অ্যান্ড হ্যাপিনেস ইন অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি। এখানে টেকুয়েশন করার ক্ষেত্রে আমরা দেখছি অক্সিলারি দুইটা, একটা হচ্ছে ক্যান আর একটা হচ্ছে হ্যাভ। অক্সিলারি একটি বাক্যে যতগুলোই থাকুক না কেন, প্রথমে যে অক্সিলারি ভাবটা থাকে আমরা সেটাই অক্সিলারি ভাব হিসেবে ধরে নেব। অর্থাৎ এখানে ক্যান হ্যাভ আছে, অক্সিলারি ভাব আমরা ক্যান ধরে নেব, তাহলে ক্যান বসবে। এরপর এটা হাবোধক নাবোধক হবে কান্ট, আর ওয়ানকে দে দিয়ে প্রকাশ করবে। যদি ওয়ান বসিয়ে দেওয়া যায় তারপরে তোমরা পরীক্ষার হলে ওয়ানকে দে দিয়ে প্রকাশ করবে, অর্থাৎ ওয়ান থাকলে আমরা দে বসাবো। ক্লিয়ার? ওয়ান থাকলে আমরা দে বসাবো। আর অক্সিলারি ভাব যেটা অনেকগুলো থাকে সেন্টেন্সে, তাহলে প্রথমে যে অক্সিলারি থাকে সেটাই আমরা বসাবো। আমাদের এখানে কিছু নোট দেওয়া আছে, এই নোটগুলা আমি সম্পূর্ণ শিটগুলো কমেন্ট সেকশনে দিয়ে দিব, কমেন্ট সেকশন থেকে এখানে যে শিটগুলো আছে সেই শিটগুলো ডাউনলোড করে নিতে পারবে। আমরা এরপরে আছি প্রবলেম 5। ইউ হ্যাড বেটার গো, ইউ হ্যাড বেটার গো, এখানে সিম্পল, এটা এখানে অক্সিলারি হ্যাড আছে, হ্যাড হবে, হাবোধক নাবোধক হ্যাডন, সাবজেক্ট হচ্ছে হ্যাডন্ট ইউ, এটা সেমি মডেল অক্সিলারি ভার্ব। আর ইউ উড রাদার স্টে হিয়ার, এখানে অক্সিলারি উড আছে, আমরা উড বসাবো, হাবোধক নাবোধক উডন, সাবজেক্ট হচ্ছে ইউ, উডন্ট ইউ, সমস্যা না, তারপর আনা হয়েছে। হ্যাড বেটার হলে হ্যাড হবে, উড রাদার উড হবে। প্রবলেম 6। দ্য বেবি হলে ইট হবে, দ্য চাইল্ড হলে ইট হবে, আগেই বলে দেওয়া হয়েছে, এটা হচ্ছে প্রবলেম 6, এখানে লিখে দেওয়া আছে, এটা আমি আগে আলোচনা করেছি। এরপর আমরা আছে প্রবলেম 7। হি ইউজড টু ওয়াক ইন দ্য মর্নিং, ইউজ টু এটাও সেমি মডেল অক্সিলারি হিসেবে ধরা হয়, তারপরও আমরা ইউজ, এটা মূলভাবে পাস্ট ফর্ম, এখানে আমরা ইউজ অক্সিলারি বসাবো না, ইউজ যেহেতু পাস্ট ফর্ম সেহেতু অক্সিলারি ডিড হবে, হাবোধক নাবোধক ডিডন, সাবজেক্ট হচ্ছে হি, ডিডন্ট হি। ক্লিয়ার? আর প্রবলেম 8। দেয়ার ইজ আ পন্ড, এটাও আলোচনা করা হয়েছে যে সাবজেক্ট হিসেবে যদিও দেয়ার দিয়ে শুরু হলে দেয়ারটাকে সাবজেক্ট ধরা হয় না, এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার, তারপর টেকুয়েশন করার ক্ষেত্রে আমরা দেয়ার বসাবো, অর্থাৎ ইস, হাবোধক নাবোধক ইজন, আপনকে আমরা সাবজেক্ট ধরবো না, এখানে এখানে দেয়ার বসে যাবে, অর্থাৎ ইজন দেয়ার। আমরা এরপর প্রবলেম 9 এ যাচ্ছি। প্রবলেম 9 এ বলা হয়েছে আই হ্যাড আ প্যান, এখানে আমরা জানি যে হ্যাড অক্সিলারি না, হ্যাডটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। তারপর টেকুয়েশন করার ক্ষেত্রে ব্রিটিশ সিস্টেম হচ্ছে যে অক্সিলারি যদি আমরা যেটাই দেখি অক্সিলারিটা সেটাই আমরা বসাবো, সেটা যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে যদি ব্যবহৃত হয় শুরুতে, তাও আমরা এটা অক্সিলারি হিসেবে ধরে নিয়ে বসাবো। অর্থাৎ টোটাল কথা হচ্ছে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে যদি থাকে, সেটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে যদি ইউজ হয়, তাহলে অক্সিলারি ভার্বটা আমরা নিয়ে যাব। অর্থাৎ আই হ্যাড আ প্যান, এখানে আমরা হ্যাড বসাতে পারবো, হাবোধক নাবোধক হ্যাডন, সাবজেক্ট হচ্ছে আই, হ্যাডন্টাই। তবে এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ধরে, যেহেতু হ্যাডটা মূলভাবে পাস্ট ফর্ম, আমরা ডিড অক্সিলারি ভার্বটাও ধরে নিতে পারি, অর্থাৎ এখানে ডিডন্টাই কারেক্ট অ্যান্সারও হতে পারে, তবে হ্যাডন্টাই হবে না, এটা বলা যাবে না। একইভাবে হিয়ার হ্যাজ আ বুক, হ্যাজের পর যেহেতু ভার্ব নাই, হ্যাজটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ধরবো, হ্যাজটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ধরে ডাস বসাতে পারি, ডাজন্ট হি, অথবা হ্যাজটা বসালেও ভুল হবে না, হ্যাজন্ট হি। তো এই ক্ষেত্রে এটা একটু মনে রাখবে। প্রবলেম 10। প্রবলেম 10 হচ্ছে হাউ নাইস দ্য ফ্লাওয়ার্স আর, আমরা সাবজেক্ট ভার্বটা একটু দূরে দেখছি একটি সেন্টেন্সে, এটা এই সেন্টেন্সে এক্সক্লামেটরি সেন্টেন্স, মাঝে মাঝে এক্সক্লামেটরি সেন্টেন্সকে টেকুয়েশন করতে দেওয়া হয়। এক্সক্লামেটরি সেন্টেন্সকে টেকুয়েশন করতে দেওয়া হলে সাবজেক্ট ভার্বটা শেষে থাকে, সাবজেক্ট ভার্বটা যদি শেষেও থাকে তাও আমরা সাবজেক্ট ভার্ব যেটা থাকে সেটা দিয়ে টেকুয়েশন করবো। যেমন হাউ নাইস দ্য ফ্লাওয়ার্স আর, এখানে অক্সিলারি আর আছে, হাবোধক নাবোধক আরন, দ্য ফ্লাওয়ার্সকে দে দিয়ে প্রকাশ করে আরন দেয়। মাঝে মাঝে এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা জানি সাবজেক্ট ভার্ব থাকে না, দেখা যায় না। সাবজেক্ট ভার্ব যদি না থাকে তাহলে আমরা সাবজেক্ট ভার্ব কি হতে পারে সেটা আন্দাজ করে ধরে নেব। যেমন হোয়াট আ পিটি, কি করুণ বিষয়, কি করুণ বিষয়, সাবজেক্ট ভার্ব কি হতে পারে, কি করুণ বিষয় ইউ আর, এটা তো হবে না, হি ইজ শি ইজ, এটা তো হবে না, কি করুণ বিষয় ইট ইজ হতে পারে, ইট ওয়াজ হতে পারে। তো আমরা ইট ইজ ধরে নিয়ে এটাকে টেকুয়েশন করবো, ইট ইজ যদি হয় তাহলে ইজ, হাবোধক নাবোধক ইজন, সাবজেক্ট হচ্ছে ইজ অন্ট ইট।
ক্লিয়ার এটা? তাহলে আমরা বুঝতে পারছি যে যদি ইনকমপ্লিট সেন্টেন্স থাকে, অসম্পূর্ণ বাক্য যদি দেওয়া থাকে, সাবজেক্ট ভার্বটা আমরা ধরে নিয়ে তারপর টেকুয়েশন করবো। সাপোজ মনে করো ডায়ালগ সিস্টেমে তোমাকে টেকুয়েশন করতে দেওয়া হয়েছে। মনে করো সালাম দিয়ে বলা হয়েছে আর আর গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? কামাল জবাব দিচ্ছে স্কুল, কমা এরপর গ্যাপ প্রশ্নবোধক চিহ্ন, স্কুলে টেকুয়েশন করতে বলা হচ্ছে। তাহলে স্কুলে টেকুয়েশন কি করব? তো আমি প্রথমে বলে নিয়েছি যে ইনকমপ্লিট যদি সেন্টেন্স থাকে সেটাকে কমপ্লিট করে নিব। ওয়ার আর গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? তাহলে এখানে নিশ্চয়ই সে শুধু স্কুল বলেনি, এটা পুরো বাক্যটা হবে আই এম গোয়িং টু স্কুল। তাহলে আই এম গোয়িং টু স্কুলের টেকুয়েশন কি হবে? এম থাকলে আর হবে, আবেদক নাবোদক আরন, সাবজেক্ট হচ্ছে আরনটা। তাহলে টোটাল কথা হচ্ছে অসম্পূর্ণ বাক্য যদি দেওয়া থাকে টেকুয়েশনের বাক্যটাকে সম্পূর্ণ করে তারপর আমরা এটাকে টেকুয়েশন করব। এরপর প্রবলেম 11। প্রবলেম 11 হচ্ছে নিটের ব্যবহার, খুব গুরুত্বপূর্ণ। নিট আমরা জানি যে অক্সিলারি ভার্ব, কিন্তু মাঝে মাঝে নিটটা অক্সিলারি ভার্ব নাও হইতে পারে। যেমন আই নিড লিভ দ্য অফিস, এখানে নিটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এখানে নিডের পরে টু আছে, এখানে নিডের পরে ভার্ব নেই। মনে রাখবে নিডের পরপর যদি ভার্ব থাকে তাহলে নিডটা অক্সিলারি ভার্ব, অর্থাৎ আমরা এখানে নিডটা নিব। এটা হাবোদক নাবোদক, নিড এন্ড সাবজেক্টে চাই, নিড অন। আর নিডের পরপর যদি ভার্ব না থাকে, নিডের পরপর যদি ভার্ব না থাকে তাহলে নিডটা প্রেজেন্ট ফর্ম মনে করে আমরা অক্সিলারি ভার্ব ডু বসাবো। এরপর হাবোদক নাবোদক ডোন্ট বসাবো, সাবজেক্ট হচ্ছে যেটা থাকে, যেমন এখানে ডোন্ট আই, এখানে ডোন্ট উই। অক্সিলারি ভার্ব হিসেবে যদি নিড থাকে তাহলে নিডের সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও কিন্তু অ্যাস বাই যোগ হয় না। যেমন হি নিডস গো দেয়ার হবে না, হি নিড গো দেয়ার। অর্থাৎ অক্সিলারি ভার্ব নিড তখনই হয় নিডের পরপর যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, অর্থাৎ ভার্ব থাকে। নিডের পরপর যদি টু থাকে, নিডের পরপর যদি নাউন অথবা নাউনাল ফ্রেজ থাকে, তাহলে কিন্তু নিডটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ধরে আমরা এটা প্রেজেন্ট ফর্ম মনে করে ডু বসাবো। এরপর হাবোদক নাবোদক সাবজেক্ট যেটা থাকে সেটা। অর্থাৎ নিডের পরপর যদি ভার্ব থাকে নিড অক্সিলারি, নিডের পরপর যদি ভার্ব থাকে তাহলে নিড আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ধরবো না। এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। আমরা এরপরে আছে প্রবলেম 12, হি হ্যাজ আ ফিউ ফ্রেন্ডস। আ ফিউ এবং ফিউ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। লিটল, আ লিটল, ফিউ, আ ফিউ, অর্থাৎ ফিউ, লিটল এই দুটি শব্দ নেগেটিভ, কিন্তু আ ফিউ, আ লিটল এই দুটি ফ্রেজ নেগেটিভ না। অর্থাৎ হি হ্যাজ আ ফিউ ফ্রেন্ডস, এখানে হ্যাজ সাবজেক্ট হচ্ছে হি, যেহেতু আ ফিউ আছে আমরা এটা নট ধরে নেব না। অর্থাৎ আ ফিউ মানে অল্প আছে, একেবারে নেই সেটা না। যদি ফিউ হয় তাহলে একেবারেই নেই, যার কারণে শুধু ফিউ অথবা লিটল থাকে তাহলে এটাকে নেগেটিভ আমরা ধরে নিই। যেমন হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, এটা হবে হ্যাজ হি, আর এটা হবে হ্যাজন্ট হি। বিষয়টা গুরুত্বপূর্ণ, মনে রাখবে। ফিউ, লিটল নেগেটিভ, আর ফিউ, আর লিটল নেগেটিভ হবে না, নট হবে না। আমরা এরপর আছি প্রবলেম 13। প্রবলেম 13 হচ্ছে সাবজেক্টের পর মাঝে মাঝে অ্যাপোস্ট্রফির পর অ্যাপোস্ট্রফি দিয়ে কোনো বর্ণ বা বর্ণসমষ্টি দেওয়া থাকে। সাবজেক্টের পর যদি এই ধরনের অ্যাপোস্ট্রফি দিয়ে কোনো বর্ণ বা বর্ণসমষ্টি দেওয়া থাকে তাহলে তোমরা ধরে নিবে এটা কোনো অক্সিলারি ভার্বের সর্বশেষ কোনো বর্ণ বা বর্ণ সমষ্টিকে নির্দেশ করছে। যেমন আই অ্যাপোস্ট্রফি ডি, অর্থাৎ কি কি হতে পারে? ডির শেষে ডি আছে, কুড শুড উডের শেষে ডি আছে, হ্যাডের শেষে ডি আছে, নিডের শেষে ডি আছে। নিড কখনো এভাবে সংক্ষেপে বসে না, ডিড সংক্ষেপে বসে না, নিড সংক্ষেপে বসে না, তিনটা বাদ। তাহলে বাকি থাকে কুড, শুড, উড, আর এটা হচ্ছে হ্যাড। এই হ্যাড, কুড, শুড, উড কি হবে এটা নির্ভর করবে পরে যে ভার্ব আছে সে ফর্মটার উপর। এরপরে আমরা ভার্বটা দেখছি প্রেজেন্ট ফর্ম। আমরা জানি উড, কুড, শুডের পরে কিন্তু প্রেজেন্ট ফর্ম হয়, মনে রাখবে। উড, কুড, শুড এর পর কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম হবে। তো প্রেজেন্ট ফর্ম যদি হয় তাহলে আমরা এখানে উড, কুড, শুড ধরে নিতে পারি। তাহলে এখানে উডনটাই হতে পারে, কুডনটাই হতে পারে, শুডনটাই হতে পারে। এখানে অ্যাপোস্ট্রফির পর ডি আছে, এটাও উড, কুড, শুড, হ্যাড হতে পারে, কিন্তু এরপর পাস্ট পার্টিসিপল আছে, রিস্ট, এটা পাস্ট পার্টিসিপল। যদি পাস্ট পার্টিসিপল হয় ভার্বের তাহলে অবশ্যই কুড, শুড, উড হবে না, কারণ তারপরে প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে হ্যাড হবে, কারণ আমরা জানি হ্যাড ইজ অলওয়েজ ফলোড বাই পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে হ্যাডন্ট হবে, সাবজেক্ট হচ্ছে আই হবে, হ্যাডন্ট আই। নিচে নোট লেখা আছে, তোমরা কমেন্ট সেকশনে গিয়ে শীটগুলো ডাউনলোড করে নিতে পারো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, উই হোপ দ্যাট এটা হয়তো অন্য জায়গা থেকে চলে আসছে, শেষের রুল হয়তো, আমরা এটা নিয়ে একটু পরে আলোচনা করছি। প্রবলেম 14। প্রবলেম 14, নো আই হ্যাভ গিভেন আপ স্মোকিং। শুরুতে যদি নো থাকে, এরপর যদি কমা থাকে, তাহলে ধরে নেবা যে এই